Hello everyone, welcome to জিকের ঝুলি ক্লাস 23. ডিয়ার স্টুডেন্টস, জিকের ঝুলির নতুন পর্ব। আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে, সো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও ফটাফট। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলের জন্য একটা দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট ডিয়ার স্টুডেন্টস, ফাউন্ডেশন 3.0 ব্যাচ আসতে চলেছে, যেটা অল কম্বাইন্ড এক্সামের জন্য সমস্ত কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। এখানে ডব্লিউপি, কেপি, পিএসসি, রেলওয়ে, এসএসসি সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্ট এখানে দেওয়া হবে। ব্যাচ শুরু হচ্ছে 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে শুরু হবে ব্যাচ। তো TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে রাখো, সেখানে 18 তারিখে ব্যাচ আসলে প্রথমেই ভর্তি হয়ে যাও। প্রথম কয়েকদিনে তোমরা জানো আমাদের TWS একাডেমিতে ব্যাচে ছাড় দেওয়া হয়ে থাকে কয়েকদিন। তো প্রথমেই তোমরা ভর্তি হলে অনেকটা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো ফাউন্ডেশন 3.0 ব্যাচ আসতে চলেছে সমস্ত অল কম্বাইন্ড ব্যাচের বা সমস্ত অল কম্বাইন্ড পরীক্ষার জন্য। নেক্সট আমরা প্রথম প্রশ্নে আসি আজকের, যেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে বলে ফেলো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা অবস্থিত কোথায়? বাংলাদেশের ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত এটা। নেক্সট প্রশ্নটার উত্তর করো সকলে। পরের প্রশ্নটা হচ্ছে কর্ণব মালেশ্বরী কোন খেলার সাথে জড়িত? কর্ণব মালেশ্বরী এনার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। কর্ণব মালেশ্বরী হচ্ছে প্রথম, সরি, কর্ণব মালেশ্বরী অলিম্পিকে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি। প্রথম ভারতীয় হিসাবে তিনি অলিম্পিকে নাম মহিলাদের মধ্যে পদক জিতেছিলেন। তিনি কোন বিভাগে পদকটা জিতেছিলেন? কর্ণব মালেশ্বরী পদক জিতেছিলেন ভার উত্তোলন, ওয়েট লিফটার তিনি একজন ছিলেন। কর্ণব মালেশ্বরী তিনি অলিম্পিকে প্রথম পদক জিতেছিল, তার পদকটা ছিল কি বলতো? তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কি পদক? ব্রোঞ্জ পদক। এবারে প্রশ্ন হচ্ছে তিনি এই পদকটা কবে জিতেছিলেন? এটা জিতেছিলেন 2000 সালে। কবে জিতেছিলেন? 2000 সালে তিনি জিতেছিলেন। 2000 সালে কোথায় হয়েছিল অলিম্পিকটা? সিডনিতে। অনেক কিছু বলে দিলাম। সিডনি অলিম্পিক। সিডনিটা কোথায়? সিডনিটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা শহর। অস্ট্রেলিয়ার সিডনিতে কর্ণব মালেশ্বরী 2000 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, যেটা হচ্ছে আমাদের ভারতের অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই পদকটা তিনি জিতেছিলেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরের প্রশ্নে আসি তাহলে। নেক্সট, সারনাথের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ নিম্নলিখিত কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে? করে ফেলো উত্তর। এটা সারনাথের যে তোমার হচ্ছে স্তম্ভ, যে চতুর্মুখ স্তম্ভ শীর্ষ আছে, সেটা কে তৈরি করেছিলেন? সারনাথে অবস্থিত। তোমরা দেখেছো আমাদের ভারতের যে কারেন্সি থাকে, ভারতের টাকা, সেই টাকাতে কিন্তু দেওয়া থাকে এরকম চতুর্মুখ যে সিংহ, চারটি সিংহ, চতুর্মুখ স্তম্ভ শীর্ষ। এটা কে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন সম্রাট অশোক। কে তৈরি করেন? অপশন সিতে আছে দেখো, সম্রাট অশোক। কোন মাছকে জীবন্ত জীবাশ্ম বলে? কোন মাছটি এর মধ্যে একটি জীবন্ত জীবাশ্ম? ইল, কোয়েলাকান্ত, টর্পেডো এবং সিলাকান্ত। কোন মাছটি এর মধ্যে একটি জীবন্ত জীবাশ্ম? জীবন্ত জীবাশ্মর অনেক উদাহরণ আছে, যেমন আমরা প্লাটিপাসকে একটা জীবন্ত জীবাশ্ম, প্লাটিপাস বা হংসচন্দ্রকে জীবন্ত জীবাশ্মের সব থেকে বড় উদাহরণ হিসেবে ধরা হয়। সো এখানে কোন মাছটি? এটা হচ্ছে, বলে ফেলো বলে ফেলো দ্রুত, কি হচ্ছে? যারা অপশন বি অ্যান্সার করছো সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। কোয়েলাকান্ত নামক এই মাছটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। নিম্নলিখিত কোন সালে পারিবারিক আদালত আইন প্রণয়ন করা হয়? পারিবারিক আদালত আইন প্রথম কবে প্রণয়ন করা হয়েছিল? তো পারিবারিক আদালত আইন এটা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয় বা পারিবারিক যে তোমার সমস্যা, সেই সমস্যার আপোষে মীমাংসা করার জন্যই পারিবারিক আদালত আইন প্রণয়ন করা হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এটা কবে প্রণয়ন করা হয়েছিল? পারিবারিক আদালত আইন প্রণয়ন করা হয়েছিল
1984, 1984 সালে এটাকে প্রণয়ন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পারিবারিক আদালত আইন কবে প্রণয়ন করা হয়েছিল? কিসের দ্বারা প্রথম প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? প্রাথমিক ও গৌণ বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয় কিসের দ্বারা? এখানে দেখো কয়েকটি হরমোনের নাম দেওয়া আছে, অক্সিন, জিব্বেরলিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং সাইটোকাইনিন। এগুলি সব হচ্ছে উদ্ভিদ হরমোন। এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে উদ্ভিদ হরমোন। তো এর মধ্যে কোন হরমোনটি উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধা প্রাপ্ত করে থাকে বা গৌণ বৃদ্ধিতে বাধা দেয়? এটা হবে অ্যাবসিসিক অ্যাসিড, এটা কিন্তু বাধা দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপ যে ইংল্যান্ডের বিশ্বকাপে কে ইংল্যান্ডের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন? টি-20 বিশ্বকাপ এই বছরে আয়োজিত হচ্ছে এবং এখন চলছে, তাই না? টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন শুরু হয়ে গেছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক কে? আয়োজক দেশ কোন দেশ? আয়োজক হচ্ছে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়োজন করেছে। সো এই বিশ্বকাপে ইংল্যান্ডের ক্যাপ্টেন কে হয়েছেন? ইংল্যান্ডের ক্যাপ্টেন হয়েছেন জস বাটলার। জস বাটলার ইংল্যান্ডের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। আচ্ছা, ভারতের ক্যাপ্টেন কে বলো তো? ভারতের অধিনায়ক কে হয়েছেন? ভারতের অধিনায়ক হচ্ছেন টি-20 বিশ্বকাপের জন্য রোহিত শর্মা। রোহিত শর্মা হচ্ছে ভারতের টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত নিউ ইয়র্ক, শিকাগো, ইস্তানবুল, বুখারেস্ট, এখানে কয়েকটা শহরের নাম দেওয়া আছে। এটাকে এর মধ্যে কোনটিকে পৃথিবীর কসাইখানা বলা হয়? এই কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, তোমরা ছোটবেলায় এই কোশ্চেনটার উত্তর করেছো, তো দ্রুত অ্যান্সার করে দাও এটার ফটাফট। উত্তরটা কি হবে? পৃথিবীর কসাইখানা নামে পরিচিত এর মধ্যে কোনটি? সেটা হচ্ছে শিকাগো শহর। শিকাগোটা কোথায়? এটা কিন্তু ইউএসএ তে অবস্থিত। শিকাগো শহরটাও আমেরিকাতে অবস্থিত। কে সম্প্রতি ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? ডি গুকেশ, পি শ্যামানিখিল, রাহুল শ্রীবৎস শ্রীবৎসব এবং এম প্রণেশ। এখানে দেখো কয়েকজন দাবা গ্র্যান্ডমাস্টারের নাম দেওয়া আছে বা দাবাড়ুর নাম দেওয়া আছে। এর মধ্যে কে 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? দেখো, দাবার যদি আমরা কথা বলি, দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার কে ছিলেন ভারত থেকে? প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? তিনি হচ্ছেন কে? বিশ্বনাথ বিশ্বনাথ আনন্দ। ইনি হচ্ছেন প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন ভারত থেকে। আর প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন, প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন কে বলতো? তিনি হচ্ছেন সুব্বরামান সুব্বারামন বিজয়লক্ষ্মী। দুটো নাম একটু মনে রাখবে। সুব্বারামন বিজয়লক্ষ্মী ছিলেন প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার। প্রথম গ্র্যান্ড মাস্টারটা ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বনাথ আনন্দ। তো এখানে 85তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? সেটা হচ্ছে পি শ্যামা নিখিল। ইনি একজন তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ুর একজন দাবাড়ু, এবং তিনি 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স? পলিটিক্যাল সায়েন্সের জনক কাকে বলা হয়ে থাকে? নিকোলো ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল, কার্ল মার্কস এবং লিওনার্দো দা ভিঞ্চি কাকে বলা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক? ইন্টারেস্টিং কোশ্চেন না একটা? করো, উত্তর করে ফেলো। কে হবে এটার উত্তর? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে কাকে? সেটা হচ্ছে অ্যারিস্টটল। কাকে বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, আধুনিক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু আবার অন্য একজনকে বলা হয়। কাকে বলা হয়?
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে নিকোলো ম্যাকিয়াভেলি, এনাকে বলা হয়ে থাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। ভেরি ইম্পর্টেন্ট, নিকোলো ম্যাকিয়াভেলি, এনাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। নেক্সট হচ্ছে একটা হোমওয়ার্ক, চোখের কোন অংশে প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব গঠন হয়? সকলে এটার উত্তর করে যাবে। চোখের বিভিন্ন অংশ থাকে, এর মধ্যে কোথায় বস্তুর প্রতিবিম্বটা গঠিত হয়? নেক্সট প্রশ্ন, মিনা উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? মিনা উপজাতিটা কোন রাজ্যে বসবাস করে? মিনা ভারতে বসবাসকারী একটা উপজাতি গোষ্ঠী। মিনা উপজাতিটা কোন রাজ্যে বসবাস করে থাকে? রাইট অ্যান্সার কি হবে? মিনা উপজাতি বসবাস করে থাকে রাজস্থান রাজ্যে। কোথায় বসবাস করে? রাজস্থানে। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানের 92তম সংশোধনী কত সালে হয়েছিল? ভারতীয় সংবিধানের 92তম সংবিধান সংশোধনীটা কত সালে হয়েছিল? দেখো 92তম সংবিধান সংশোধনীর একটা কিন্তু মাহাত্ম্য আছে, এই কারণেই কিন্তু এই কোশ্চেনটা এখানে রাখা হয়েছে, বা 92তম সংবিধান সংশোধনীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে অ্যাড করা হয়েছিল বা সংশোধন করা হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে অষ্টম তফসিল। অষ্টম অষ্টম তফসিলে কি আছে? অষ্টম তফসিলে হচ্ছে 22টি ভাষা আছে, তাই না? 22টি ভাষা আমাদের সংবিধান স্বীকৃত। সো এই অষ্টম তফসিলে 18, 19, 20, 21 এবং 22 চারটি ভাষা, পরবর্তী যে চারটি ভাষা সেটাকে অ্যাড করা হয়েছিল 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মানে অষ্টম তফসিলটাকে সর্বশেষ যে ভাষা অ্যাড করা হয়েছিল সেটাই 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কবে করা হয়েছিল? এটা করা হয়েছিল 2003 সালে 92তম সংবিধান সংশোধনী হয়। এখানে যে চারটি ভাষা অ্যাড করা হয়েছিল, চারটি ভাষা কি কি একটু জেনে রাখো। চারটি ভাষা ছিল, প্রথম ভাষা সাঁওতালি ভাষা। প্রথম ভাষা হচ্ছে কি? সাঁওতালি ভাষা। তারপরে বোড়ো ভাষা, বোড়ো, ডোগরি, বোড়ো, ডোগরি ও আরেকটা ভাষা যেটার নাম হচ্ছে মৈথিলি। এই ভাষাগুলোকে অ্যাড করা হয়েছিল। সাঁওতালি, বোড়ো, ডোগরি, মৈথিলি, এই চারটি ভাষাকে অ্যাড করা হয় 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এক্সিকিউটিভ ডিরেক্টর পদে সম্প্রতি একজনকে নিযুক্ত করা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে বলে ফেলো। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের একজন গভর্নর থাকেন, আমরা জানি একজন গভর্নর থাকেন, এবং তাতে এক্সিকিউটিভ ডিরেক্টর থাকেন এবং থাকেন ডেপুটি গভর্নর এখানে। সো এখানে দেখো, আমরা যদি দেখি বর্তমানে আমাদের এখানে সঠিক উত্তর হবে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আছেন কে, বা পদে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হচ্ছেন আর লক্ষ্মীকান্ত। এনাকে নিযুক্ত করা হয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে। গভর্নরকে, ইনি হচ্ছেন শক্তিকান্ত দাস, অনেকবার বলেছি শক্তিকান্ত দাস, ইনি হচ্ছেন গভর্নর। আর ডেপুটি গভর্নর থাকেন, ডেপুটি গভর্নর থাকেন আরবিআইতে। সো আরবিআইতে বর্তমানে 4 জন ডেপুটি গভর্নর আছেন। কতজন ডেপুটি গভর্নর আছেন? গভর্নর একজন, 4 জন ডেপুটি গভর্নর আছেন। 4 জনের মধ্যে নামগুলো একটু মনে রাখো। স্বামীনাথন জে, টি রবিশঙ্কর, টি রবিশঙ্কর, এবং আছেন এম ডি পাত্র, এম ডি পাত্র, এবং আরেকজন হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন এম রাজেশ্বর রাও। এম রাজেশ্বর রাও। কয়জন বললাম? স্বামীনাথন জে, টি রবিশঙ্কর, এম ডি পাত্র এবং এম রাজেশ্বর রাও। এই 4 জন হচ্ছেন আরবিআই এর বর্তমান ডেপুটি গভর্নর। আরবিআইতে কতজন ডেপুটি গভর্নর থাকে এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে, 4 জন। ডিয়ার স্টুডেন্টস, একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট বলে থাকি, যেটা হচ্ছে আমাদের ডব্লিউইপি কেপি ফ্রি মক টেস্ট আজকে আমাদের টিডব্লিউএস একাডেমিতে 8ই জুন বিকাল 4টা, 4:30 থেকে 5:30, 4:30 PM থেকে 5:30 PM পর্যন্ত কিন্তু আমাদের দ্য ওয়েব সলিউশনে যে
মানে আমাদের যে TWS একাডেমি অ্যাপ আছে, সেই TWS একাডেমি অ্যাপে তোমরা মক টেস্ট দিতে পারবে। সেখানে ফুল লেন্থ মক টেস্টটা একদমই তোমরা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। বেস্ট কোয়ালিটির কোশ্চেন দিয়ে সেখানে সাজানো আছে। জেনারেল অ্যাওয়ারনেস 25, গণিত 25 এবং রিজনিং 25 এবং 10 নম্বর ইংরেজি থাকবে। যারা এই মক টেস্টটা দেবে তাদের জন্য স্পেশাল কিন্তু গিফট সেখানে ব্যবস্থা করা হয়েছে। তো অবশ্যই তোমরা সকলে TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো এবং মক টেস্ট দাও আজকেরে। এবং মক টেস্টে তুমি যদি প্রথমের দিকে আসো এবং ভালো র্যাঙ্ক করো তাহলে কিন্তু তোমাকে আমাদের TWS একাডেমি থেকে পুরস্কৃত করা হবে। ওকে, আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে TWS একাডেমিতে, এগুলোতেও তোমরা ভর্তি হতে পারো। TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো, সেখানে ব্যাচগুলো তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে আসি। কদম রসুল মসজিদ কে নির্মাণ করেন? কদম রসুল মসজিদ কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন, দ্রুত অ্যান্সার করো, এটা নির্মাণ করেছিলেন নুসরাত শাহ। নুসরাত শাহ একজন বাংলার কিন্তু একজন সুলতান ছিলেন, বাংলার সুলতান ছিলেন নুসরাত শাহ, ইনি নির্মাণ করেছিলেন। দেখো নুসরাত শাহ ইনি কদম রসুল মসজিদটি নির্মাণ করেছিলেন কোথায়? গৌড়ে, চন্দননগর গৌড়ে তিনি এটা নির্মাণ করেছিলেন। এটা গৌড়ে আছে। নুসরাত শাহ কদম রসুল মসজিদ ছাড়া আরো একটা মসজিদ, যেটা বিখ্যাত একটা মসজিদ, বড় সোনা মসজিদ, যেটাও গৌড়ে অবস্থিত, এটাও তিনি নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেন? নুসরাত শাহ নির্মাণ করেন। আচ্ছা, আরো একটা মসজিদের নাম তোমরা মনে রাখো, এই সুলতানি যুগের সাথেই সংশ্লিষ্ট, এই জন্য বলে রাখছি, যেটা হচ্ছে আদিনা মসজিদ। আদিনা মসজিদ এটা কে নির্মাণ করেছিল? আদিনা মসজিদটা কিন্তু নির্মাণ করেছিল সিকেন্দার শাহ। আরো একবার বলে দিচ্ছি, কদম রসুল মসজিদ এবং বড় সোনা মসজিদ এই দুটো নির্মাণ করেছিলেন নুসরাত শাহ। আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকেন্দার শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের, বাংলার সুলতানি বংশের শাসক কিন্তু ছিলেন। বর্তমানে ভারতের কোন রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা সর্বাধিক বিধানসভার সদস্য সংখ্যার কত শতাংশ হতে পারে? কোনো রাজ্যের বিভিন্ন কিন্তু বিধানসভার ক্যাপাসিটি আছে, তাই না? তো তার মধ্যে এই যে বিধানসভার, ধরো কোনো বিধানসভার ক্যাপাসিটি হচ্ছে 100 জন, তো 100 জনের ভিতরে কতজন মন্ত্রী হতে পারে? রাজ্যের মন্ত্রিসভায় থাকতে পারেন বা মন্ত্রী হতে পারেন। এমএলএ কিন্তু অনেকেই হন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনেকেই হতে পারেন, যতজন সেখানে এমএলএ পদ থাকে ততজন হতে পারেন। এবারে আহ, তার থেকে মন্ত্রী কতজন হতে পারেন সেটা হচ্ছে 15%। 15% সদস্যর জন্য কিন্তু মন্ত্রী পরিষদ এখানে দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। আকাশবাণী নিউজের ডাইরেক্টর জেনারেল দায়িত্ব নিলেন কে সম্প্রতি? ডাইরেক্টর জেনারেল হয়েছেন আকাশবাণী নিউজের সম্প্রতি কে? বাসুধা গুপ্তা, মৌসুমী চক্রবর্তী, রবি কাপুর এবং রাজীব সেন। কে আকাশবাণী নিউজের ডাইরেক্টর জেনারেল হয়েছেন? রাইট অ্যান্সার হবে মৌসুমী চক্রবর্তী, তাই না? মৌসুমী চক্রবর্তী। তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরির সঙ্গে হয়েছিল, কার হয়েছিল? দেখো, তরাইনে দুটি যুদ্ধ হয়েছিল, তরাইনে দুটি যুদ্ধ হয়। কি কি যুদ্ধ দুটি? একটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। আরেকটা হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এটা কবে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল কবে? এটা হয়েছিল 1192 সালে। তো এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, কবে কোন যুদ্ধটা হয়েছিল। একটা হয়েছিল 1191 এবং একটা হচ্ছে 1192 হয়েছিল। এবং এই যুদ্ধ দুটি কার কার মধ্যে হয়েছিল? এই যুদ্ধ দুটি হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন চৌহান বংশের শাসক ছিলেন এবং তিনি হচ্ছেন লাস্ট শাসক ছিলেন চৌহান বংশের। ইনি হচ্ছেন তৃতীয় তৃতীয় পৃথ্বীরাজ চৌহান নামে পরিচিত, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তাকে বলা হয়। তরাইনের প্রথম যুদ্ধে তিনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন, কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি তাকে পরাজিত করেন এবং চৌহান বংশের অবসান ঘটান। নেক্সট প্রশ্ন।
যুবক ও মহিলা কল্যাণের জন্য উদ্যমী যোজনা চালু করে কোন রাজ্য? কোন রাজ্য উদ্যমী যোজনা চালু করেছে? মহিলা ও যুবক কল্যাণের জন্য উদ্যমী যোজনা চালু করেছে বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার, তাই না? নীতিশ কুমার ইনি চালু করেছেন। নেক্সট প্রশ্ন, ফটোগ্রাফির ফিল্মের আলোকচিত্র পরিস্ফুটন ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? ফটোগ্রাফির আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্যটির ব্যবহার করা হয়? এটা আমাদের ডব্লিউইপির প্রশ্ন, একটা ডব্লিউইপিতে আসা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। রাইট অ্যান্সার কি হবে এখানে? কোনটির ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয়ে থাকে সিলভার ব্রোমাইডের। সিলভার ব্রোমাইড, যেটা সংকেত হচ্ছে এজি বিআর, সিলভার এজি এবং বিআর, সিলভার ব্রোমাইড। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় শুরু হয়েছিল? কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়? সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? ফটাফট অ্যান্সার করো। এটা শুরু হয়েছিল ব্যারাকপুরে, তাই না? ব্যারাকপুরে শুরু হয়েছিল। কবে হয়েছিল সিপাহী বিদ্রোহ শুরু? এটা হয়েছিল 1857 সালে। 1857 সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে এই সিপাহী বিদ্রোহটা যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। কে শুরু করেন? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হয়। এবং এই মঙ্গল পাণ্ডে ইনি হচ্ছেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন? মঙ্গল পাণ্ডে হয়েছিলেন সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? অর্থ কমিশন প্রথম কত সালে গঠিত হয়েছিল? রাইট অ্যান্সার ইজ, অর্থ কমিশন প্রথম গঠিত হয়েছিল 1951, 1951 সালে প্রথম গঠিত হয়। আর অর্থ কমিশনে আমরা জানি রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর গঠন করে থাকে অর্থ কমিশন, এবং একজন চেয়ারম্যান থাকেন অর্থ কমিশনে। চেয়ারম্যান কে হন বলতো? প্রথম চেয়ারম্যান কে ছিলেন অর্থ কমিশনে? সেটা হচ্ছে ক্ষিতীশ চন্দ্র নিয়োগী, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি কেসি নিয়োগী। কেসি নিয়োগী ছিলেন এটার প্রথম চেয়ারম্যান। এবং এই সম্প্রতি আমাদের ভারতে এখনো পর্যন্ত 16 বার অর্থ কমিশন গঠন করা হয়েছে। 16তম অর্থ কমিশন গঠিত হয়েছে। এবং 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তোমার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে সকলে এটা জানিয়ে দেবে। আমি এটা বলছি না, সকলে কমেন্ট করে এটার উত্তর জানাবে। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ভাইরাসের যে বাইরে ভাইরাস তার ভিতরে থাকা জিনগুলোকে, বা ভাইরাস তার ভিতরে থাকা জিন সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করার জন্য বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে ভাইরাসের বাইরে। এই যে আবরণ, এটাকে কি বলা হয়? ভিরাইড, প্রিয়ন, ক্যাপসিড এবং ভ্রিয়ন। এটাকে বলা হয় কি? ভাইরাসের বাইরের যে প্রোটিনের আবরণ থাকে সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে বলে থাকি ক্যাপসিড, বা এটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় ক্যাপসিড। কি বলা হয়? নিউক্লিয় ক্যাপসিডও বলা হয়ে থাকে এটাকে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা একটা রাজনৈতিক দল। এটা একটা রাজনৈতিক দল ছিল স্বরাজ দল। এবং এই স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতাকে একটু বলে ফেলো। স্বরাজ দলটা প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে, 1923-এ। এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর প্রতিষ্ঠাতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু এরা দুজনে মিলে কিন্তু এই স্বরাজ দলটা প্রতিষ্ঠা করেছিলেন। কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামের আড়ালে আসল ব্যক্তিত্বটি হলেন?
কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটা একটা ব্যক্তির, একজন লেখকের ছদ্মনাম। কার ছদ্মনাম? ভেবে চিন্তে অ্যান্সার করো। অনেকের কাছে এই কোশ্চেনটা অনেক কঠিন মনে হবে, কারণ একদমই নতুন টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনটার সঠিক উত্তর কি হবে? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনামের আড়ালে কে লিখতেন? তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ছদ্মনাম এটা ছিল। ললিত কলা একাডেমি, ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? ললিত কলা একাডেমিটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বলে ফেলো। ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ললিত কলা একাডেমির আমরা যদি সদর দপ্তর বলি, বা ললিত কলা একাডেমিতে সদর দপ্তর নয়, এটার কোথায় অবস্থিত? তো কোথায় অবস্থিত এটা? এটা কলকাতাতে অবস্থিত ললিত কলা একাডেমি। কলকাতাতে ললিত কলা একাডেমি অবস্থিত। সংসদের সরি হ্যাঁ, লোকসভার জিরো আওয়ার সর্বাধিক সময়কাল, লোকসভায় যে জিরো আওয়ার হয়, জিরো আওয়ার বলতে কি বোঝায়? 12টার পরে, 12টার পরে সংসদে 12টার পরে বিশেষ কিছু বিল উত্থাপন করা যায়। সংসদের এমপি যারা থাকেন তারা বিল উত্থাপন করতে পারেন কিছুটা সময়ের জন্য। এই সময়টাকে আমরা জিরো আওয়ার বলে থাকি। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিল এখানে উত্থাপিত হয়ে থাকে সাধারণত। জিরো আওয়ারটা শুরু হয়ে থাকে 12টার পরে। কখন শুরু হয়? 12টার পরে এটা শুরু হয়। এবং জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কতটা? কতটা সময় পর্যন্ত জিরো আওয়ারের স্থায়িত্ব থাকে? 60 মিনিট, 30 মিনিট, 2 ঘন্টা এবং অনন্তকাল। জিরো আওয়ারের স্থায়িত্ব হচ্ছে 30 মিনিট। সবচেয়ে কঠিন নিম্নের কোনটি? কোনটি সব থেকে কঠিন? হীরক, লোহা, ইস্পাত, টাইটানিয়াম, কোনটি এর মধ্যে সব থেকে কঠিন? লোহা, ইস্পাত, টাইটানিয়াম, হীরক, বলে ফেলো। পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন পদার্থ যেটি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হীরক। হীরকটা হচ্ছে কার্বনের একটা রূপ। এটা একটা হচ্ছে কার্বনের একটা রূপ, হীরক। এবং এই হীরকটা একটা কিন্তু অধাতু। এটা অধাতু, মনে রাখবে। এটা কিন্তু কোনো ধাতু নয়, এটা একটা অধাতু, কিন্তু সব থেকে কঠিন এটা। গুপ্তাব্দ কোন গুপ্ত সম্রাট প্রবর্তন করেন? গুপ্তাব্দ কোন গুপ্ত সম্রাট প্রবর্তন করেছিলেন? গুপ্তাব্দ চালু করেছিলেন কে? গুপ্তাব্দ চালু করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। লা শব্দের অর্থ কি? লা শব্দ বলতে এখানে কি বোঝায়? লা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উপত্যকা, নদী, হ্রদ এবং গিরিপথ, কি বোঝানো হচ্ছে লা বলতে? তোমরা নিশ্চয়ই শুনেছো নাথুলা, নাথুলা, জোলেপ লা, জোলেপ লা, জজিলা, জজি লা। এই লা বলতে কি বোঝানো হচ্ছে? লা বলতে কি বোঝানো হচ্ছে? লা বলতে বোঝানো হচ্ছে গিরিপথ। গিরিপথকে বোঝানো হয় লা বলতে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন নিম্নের কে? ভারতের প্রথম কে রাষ্ট্রপতি ছিলেন? খুবই সহজ প্রশ্ন না? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ইনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ডক্টর জাকির হুসেন, ইনি ছিলেন প্রথম প্রথম মুসলিম মুসলিম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ও তার আগে তিনি উপরাষ্ট্রপতিও ছিলেন। তো প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি, দুটোর দায়িত্ব কিন্তু ছিলেন ডক্টর জাকির হোসেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ভারতের। আর লাল বাহাদুর শাস্ত্রী, ইনি হচ্ছেন জওহরলাল নেহরুর পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেকেন্ড প্রধানমন্ত্রী। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে 30টি কোশ্চেন আমি করে ফেললাম এখানে। বর্তমানে আমাদের TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচ কন্টিনিউ চলছে। তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো, ডাউনলোড করে সেখানে নিজের নাম এনরোল করো এবং ব্যাচে যুক্ত হয়ে যাও। আর আজকের মক টেস্টটা সকলে দেবে। মক টেস্টটা একদমই ফ্রি অফ কস্ট মক টেস্ট, সকলে দিতে ভুলবে না মক টেস্টটি। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। এবং যারা
ক্লাসটি প্রতিদিন দেখছো তাদের সকলকে আরও একবার ধন্যবাদ প্রতিদিন ক্লাসগুলো দেখার জন্য, এবং তোমরা আশা করবে এখান থেকে ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হচ্ছ। এরকম ক্লাস প্রতিদিন দেখতে থাকো। আই হোপ তোমাদের কাজে আসবে এই ক্লাসগুলি, তোমাদের অনেক কিন্তু উপকারে আসবে। ভালো থাকবে সকলে, ক্লাসটি শেষ করছে এখানে, টাটা বাই।